আমাদের যেহেতু হিন্দুস্তান সুইটস ছিল আগে থেকেই স্বনামধন্য ছিল, এবং বাবা নিজে লয়ার, খুব বিখ্যাত ব্যক্তি উনি ছিলেন। তো আমি যখন স্কুল পড়তাম আর কি, স্কুল কলেজ এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সবার মুখে কিন্তু একটাই ছিল, এটা সোনার চামচ দিয়ে জন্মেছে, বাবার পয়সা দাদুর পয়সা ভেঙে খাবি। এটা কিন্তু শুনে শুনে বড় হয়েছি, কেউ কিন্তু ছেড়ে কথা বলেনি। "ও, তোর পড়া করে কি হবে, ও চলে যাবে"। তো এইটা না আমার খুব মানে অপমানিত আমি ফিল করতাম ছোটবেলার দিকে, যে কারণ এই জিনিসটা হবে, আমি কি নিজে কিছু করে করতে পারি না, বাবা বা দাদুর পয়সা কেন আমাকে ভাঙিয়ে খেতে হবে। এরকম একদিন হয়েছে যে আমি স্কুলে কোনো একটা পড়া পারিনি, তখন আমাকে স্যাররা, মানে স্যার আমাকে নীল ডাউন করে দিয়েছে, পড়াটা পারিনি কেন বলে, তোকে তো আগেই বলেছিলাম গিয়ে মিষ্টি ব্যাচ, তোর দ্বারা লেখাপড়া হবে না। আমি খুব ভালো খেলতাম, আমি স্কুলের হয়ে অনেকগুলো আমি সিএবি লিগ খেলেছি, স্কুলকে চ্যাম্পিয়ন করেছি, বোলার ছিলাম বলে। তো ওইখান থেকে রাজীব পালের নামটা অ্যাজ আ প্লেয়ার স্কুল থেকে উঠে আসছিল, রাজীব পাল খেলতে পারে। কি আর কি পারে না পারে সেটা পরের ব্যাপার, কিন্তু খেলাটা খুব ভালো। সিএবি তে আমি ইডেন গার্ডেনে 4বার ফাইনাল খেলেছি, আমাদের 3বার আমরা চ্যাম্পিয়ন। সৌরভ গাঙ্গুলির সাথেও আমরা খেলেছি, এবং সেন্ট লরেন্সের মাঠে আমি অ্যাজ আ বোলার ওকে বল করে এলবিডব্লিউ এলো করেছিল, আউট করেছিলাম। তো সেটা আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট অ্যাজ আ প্লেয়ার। যখন নাকি বাবুর্চির 3-4 বছর বয়স, এখানে একটু ব্যাকগ্রাউন্ড বলে রাখি, যেহেতু আমাদের যৌথ পরিবার, সেখানে জ্যাঠা কাকা সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম, এবং বাঙালি রিচুয়াল যেগুলো বা বাঙালি যে খাওয়া দাওয়া, ঠাকুমা মাসিমা পিসিমাদের হাতে যে রান্না, সেই রান্নাগুলো কিন্তু আমাদের বাড়িতে হতো ভ্যারাইটি, মানে বাঙাল রান্না আর কি। তো এই রান্নাগুলো এতটাই খেয়েছি, নানা রকম পদ সাজিয়ে দেওয়া কাঁসার থালা বাটিতে, সেই কনসেপ্টটাই কিন্তু আমার মাথায় ছিল যে কোনোদিন যদি এটা আমি বাইরে যদি করতে পারি, কোনো রেস্টুরেন্টে যদি করতে পারি, তাহলে কেরম হয়। ভজরি মানা খুব বিখ্যাত দোকান, একদিন ওখানে খেয়ে খুব ইন্সপায়ার হলাম যে হ্যাঁ, আমি তো এরকম টাইপের এখন চাচ্ছিলাম। তারপর কোনো একদিন পিয়ারলেসের আহিলিতে গেলাম, আমার মাথাটা পুরো খুলে গেল যে না, আমি উত্তরটা পেয়ে গেছি। সেখান থেকেই কিন্তু আমার ভূতের রাজা দিল বর শুরু 2005-এ পাটুলিতে সত্যজিৎ রায় পার্ক, তারপরে সত্যজিৎ রায় ইনস্টিটিউট, যে বাড়িটা করেছিলাম সেটা হচ্ছে সোনার কেল্লা বাড়িটা। সুতরাং ওখানে ভূতের রাজা দিল বর ছাড়া আর অন্য কিছু আসতে পারে না, এই জন্য ভূতের রাজা দিল বরের নামকরণ দিয়ে জয় বাবা ভূতের নাম করে ব্যবসা শুরু করি। এবং ভূত কিন্তু সহজে বর দেয়নি, প্রচুর লড়াই তখন করতে হয়েছে, বর আর পাচ্ছি না। যেরকম হ্যাঁ, পাচ্ছি না মানে চলছে, কোনো রকমের চলছে। তো তখন বাবুর্চির নামটা প্রচুর, তো বাবুর্চিকে নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করছি। ভূত সেইভাবে সাড়া দিচ্ছিল না ওই টাইমে। তারপরে লড়াই চলতে থাকলো, আস্তে আস্তে ভূত পিক আপ নিচ্ছে। যাদবপুর 8B-তে পাটুলি থেকে ভূতটা আমরা নিয়ে আসলাম, ছোট্ট ভূত ছিল পাটুলিতে, মনে হলো না একটু ভূত সারা শব্দ দিচ্ছে, কফি হাউসের পাশে ভূতের রাজাকে আমরা নিয়ে আসলাম। তো কফি হাউসে দেখছি যে না, লোক এখন অনেকক্ষণ ওয়েটিং করছে, আর যেই সব প্রোফাইলের কাস্টমাররা আসছিল, কফি হাউসে কি একটু তো ইউনিভার্সিটির ছেলেপুলেরা থাকে, একটু নেশাগ্রস্ত থাকে, তো বারান্দা দাঁড়িয়ে একটু করে, তো দেখলাম ওই কাস্টমার না খুব অস্বস্তি ফিল করছে, মেনলি যারা ফ্যামিলি কাস্টমার। তো ভাবলাম যে ঠিক আছে, যদি আরো একটু বড় জায়গায় ভূতকে নিয়ে যাওয়া যায়। তারপর আমরা নিয়ে গেলাম, যে জায়গাটার নাম হচ্ছে ওই কেপিসি হসপিটালের পাশে, এসি মল্লিক। একদম মেইন রোডের উপরে একটা জায়গা পেলাম, সেখানে ভূতের রাজাকে নিয়ে গেলাম। ভূতের রাজা, এটাই এখন তোমাদের ফ্ল্যাগশিপ রেস্টুরেন্ট হ্যাঁ, বলে পরিচিত। ওইখানেই ভূত বাবা একটু চোখ মেলে তাকালেন, তখন একদম এক্সিলেটারে পা দিয়ে এরম আরম্ভ করলেন ভূত বাবাজি। তো সেটা ওই আমরা ওখানে শুরু করেছিলাম ঠিক করোনার আগে। তো করোনার আগে আমাদের ভূতের রাজা দিলবার ছিল তখন দুটো, আর এখন এই মুহূর্তে 2024 আমরা নভেম্বরে দাঁড়িয়ে আছি। ভূতের রাজা দিলবর ভূত এবং ভগবানের আশীর্বাদে 12তম আউটলেট আমরা খুলতে পেরেছি, কোথায় কোথায় রাইমটা? যেটা আমাদের শুরু হয়েছিল মেইনলি হচ্ছে যাদবপুর পাটুলি থেকে, পরবর্তীকালে যাদবপুর, তারপর চন্দননগর, তারপর হচ্ছে সেক্টর 5, তারপর হচ্ছে কল্যাণী, তারপর শিলিগুড়ি, তারপর হাতিবাগান, এই করে করে তারপরে ইউএসএ আমরা নিউ জার্সিতে এডিসন অব্দি আমরা পৌঁছে গেছি। আমরা কিছুদিন আগে পুজোর আগে খুললাম শ্রীরামপুরে, এবং এই 2025-এ আমাদের টার্গেট বাবুর্চি ভূত হিন্দুস্তান, যেটা আমাদের গ্রুপ,
সবাইকে নিয়ে 2025-এ আরো 25টা আউটলেট খুলবো। এটা নিয়ে আমরা চলেছি, এটাই আমাদের মেইন এখন উদ্দেশ্য এবং টার্গেট। তাহলে বুঝলেন যে বাঙালির ব্যবসায়ী পুঁজিপতি, তার প্রথম কথা হচ্ছে যে অনেক লড়াই থাকে, লড়াইতে লেগে থাকলে সাফল্য থাকে। বিরাট পুঁজি নিয়ে শুরু করেনি, কিন্তু পুঁজি জমেছে আস্তে আস্তে, পুঁজির সদ্ব্যবহার এবং সামনে একটা সফল উদাহরণ দেখতে পাচ্ছেন। বাঙালি পুঁজিপতির কিন্তু রোল মডেল দরকার হয়, তাই জন্য এই রোল মডেলগুলো, এবং তোমার রোল মডেল যেরকম তোমার বাবা কাকারা, রাজীব দা আজকে যারা ফুড এন্টারপ্রেনিউর হতে চায় বা যে কোনো রকম এন্টারপ্রেনিউর হতে চায়, রাজীব দা তার একটা বড় উদাহরণ। যারা ভাবছেন বাবার ব্যবসায় বসবেন না, সেইখানে আমি একটা কথা বলতে চাই। আমাদের যেহেতু হিন্দুস্তান সুইটস ছিল আগে থেকেই স্বনামধন্য ছিল, এবং বাবা নিজে লয়ার, খুব বিখ্যাত ব্যক্তি উনি ছিলেন। তো আমি যখন স্কুলে পড়তাম আর কি, স্কুল কলেজ এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সবার মুখে কিন্তু একটাই ছিল, এটা সোনার চামচ দিয়ে জন্মেছে, বাবার পয়সা দাদুর পয়সা ভেঙে খাবি। এটা কিন্তু শুনে শুনে বড় হয়েছি, কেউ কিন্তু ছেড়ে কথা বলেনি তোর পড়া করে কি হবে, ও চলে যাবে। তো এটা না আমার খুব মানে অপমানিত আমি ফিল করতাম ছোটবেলার দিকে, যে কারণ এই জিনিসটা হবে, আমি নিজে কিছু করতে পারি না, আমার বাবা বা দাদুর পয়সা কেন আমাকে ভাঙিয়ে খেতে হবে। এরকম একদিন হয়েছে যে আমি স্কুলে কোনো একটা পড়া পারিনি, তখন আমাকে স্যার আমাকে নীল ডাউন করে দিয়েছে, পড়াটা পারিনি কেন বলে, তোকে আগেই বলেছিলাম গিয়ে মিষ্টি ব্যাচ, তোর দ্বারা লেখাপড়া হবে না। আমি খুব ভালো খেলতাম, আমি স্কুলের হয়ে অনেকগুলো আমি সিএবি লিগ খেলেছি, স্কুলকে চ্যাম্পিয়ন করেছি, বোলার ছিলাম বলে। তো ওইখান থেকে রাজীব পালের নামটা অ্যাজ আ প্লেয়ার স্কুল থেকে উঠে আসছিল, রাজীব পাল খেলতে পারে, কি আর কি পারে না পারে সেটা পরের ব্যাপার, কিন্তু খেলাটা খুব ভালো। সিএবি তে আমি ইডেন গার্ডেনে 4বার ফাইনাল খেলেছি, আমাদের 3বার আমরা চ্যাম্পিয়ন। সৌরভ গাঙ্গুলির সাথেও আমরা খেলেছি, এবং সেন্ট লরেন্সের মাঠে আমি অ্যাজ আ বোলার ওকে বল করে আউট করেছিলাম। তো সেটা আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট অ্যাজ আ প্লেয়ার। তারপর তো ব্যবসায় তো ঢুকলাম, এবং আমার এটা উদ্দেশ্য ছিল, যেটা আমি বলেছিলাম সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি বলে আমার কিছু হবে না, এটা প্রমাণ করাটা ভীষণ দরকার ছিল। এবং অমুকের ছেলে আমি সেটা চাইনি, আমি চেয়েছিলাম নিজেকে এরকম একটা জায়গায় নিয়ে যেতে, এবং এখনো চেষ্টা করছি লোকে যাতে বলে যে ওর বাবা, এই ছেলের বাবা হচ্ছে উনি। তো সেই প্রচেষ্টাতে আমি এগিয়ে যাচ্ছি। মোটামুটি এখন লোকে একটু চেনে, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি যখন একটু চিনতে পারছেন, মনে হয় কিছুটা হলেও হয়তো করতে পেরেছি। আগামী দিনে আপনাদের যদি আশীর্বাদ ভালোবাসা যদি থাকে, আমি এগিয়ে যেতে পারবো, এই বিশ্বাসটা আমি রাখি। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।